এই যে মানুষটা আপনি দেখছেন, এনাকে সবাই এক ডাকে ভালো মানুষ হিসেবে চেনেন, কিন্তু ভদ্র চেহারার আড়ালে এই লোকটাই টানা 10 বছর ধরে চালিয়ে যাচ্ছে একটা জঘন্যতম কাজ। অথচ পুলিশ প্রশাসন, গোয়েন্দা কেউ তার টিকিটিও ছুঁতে পারছে না। কেন জানেন? কারণ তিনি এমন একটা জায়গায় বসে এই ক্রাইমটা করছেন যেটা আপনি গুগলে সারা জীবন খুঁজেও পাবেন না। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো, এই জায়গাটার অস্তিত্বই পৃথিবীর 99% মানুষ জানে না। 15 অক্টোবর 2020, ফ্রান্স, ইন্টারপোলের সদর দপ্তর। ঘড়িতে তখন ঠিক রাত 1:25। গোটা শহর ঘুমোচ্ছে। ইন্টারপোলের সাইবার মনিটরিং ইউনিটের ঘরের একটা কম্পিউটার স্ক্রিনে হঠাৎ বেজে উঠল ওয়ার্নিং বেল। সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে উঠল কয়েকটা ভিডিও, আর সেই ভিডিও দেখেই বুক কেঁপে উঠল সবার। ভিডিওতে দেখা গেল 3 বছরের একটা শিশুর উপর চালানো হচ্ছে জঘন্যতম অপরাধ। ঠান্ডা মাথায় রেকর্ড করা সেই ভিডিও ইন্টারনেটে মোটা টাকার বিনিময়ে কেনা বেচা চলছে পৃথিবীর 47টা দেশে। তড়িঘড়ি শুরু হলো তদন্ত। কিন্তু সমস্যাটা হলো, এই ভিডিওগুলো কোনো সাধারণ ইন্টারনেটে ছিল না, ছিল এমন একটা জায়গায় যেখানে কে আপলোড করছে, কে কিনছে, কে কোথা থেকে চালাচ্ছে কিচ্ছু ধরা সম্ভব নয়। কিন্তু অপরাধী অপরাধ করে সবসময় একটা সূত্র ছেড়েই যায়। তদন্তকারীরা সেই ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে এগোতে থাকলেন। ধীরে ধীরে হাতে এলো 3টি ফোন নাম্বার, কয়েকটা আইপি অ্যাড্রেস আর একটা আবছা লোকেশন। তদন্তকারীরা ধরেই নিয়েছিলেন এর পেছনে নিশ্চয়ই কোনো বিরাট আন্তর্জাতিক চক্র আছে। আর এই সব সূত্র যখন একসঙ্গে জুড়ল, তখন সন্দেহের তীর গিয়ে লাগলো একটি দেশের দিকে, ভারত। আরও নির্দিষ্ট করে বললে উত্তরপ্রদেশের একটি ছোট্ট নিতান্ত সাধারণ বাড়ি, যে বাড়ির মালিককে একটা সময় সবাই চিনত একজন ভদ্র, বিশিষ্ট, ভালো মানুষ হিসেবে। 10 অক্টোবর 2020, সন্ধে 6টা, উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার বান্দা শহর। একদম চেনা একটা ছবি, ঠিক যেমন আপনার আমার পাড়াতেও রোজ সন্ধ্যাবেলায় হয়। বছর 5-এর একটি মেয়ে মায়ের কোল থেকে নেমে ছুটে গেল পাড়ার এক কাকুর কাছে, কারণ ওই কাকুর ফোনে আছে দারুণ দারুণ সব গেম, আর ওই কাকু রোজ তাকে নতুন খেলনা আর চকলেট কিনে দেয়। 30 মিনিট পর ভারত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অন্য একটা দেশে একজন অচেনা লোক তার ল্যাপটপটা খুলে বসলো, কয়েকটা বোতাম টিপলো, কিছু টাকা পেমেন্ট করলো, আর তারপর তার স্ক্রিনে যা যা ভেসে উঠল সেটা ইউটিউবে বিস্তারিত বলা সম্ভব নয়। সেই ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে গেল পৃথিবীর আরো 46টা দেশের লক্ষ লক্ষ কম্পিউটারে। মেয়েটির মা টেরও পেলেন না। মেয়েকে ওই কাকুর হাতে ছেড়ে দিয়ে কি ভুলটাই না করে ফেললেন তিনি। 14 অক্টোবর 2020, বেলজিয়ামে ভাইরাল হলো একটি ভিডিও। তাতে দেখা গেল একটা ব্যক্তি নিজের ল্যাপটপের ক্যামেরায় একটি শিশুকে নিয়ে নিষিদ্ধ কন্টেন্ট তৈরি করছেন। বেলজিয়ামে এই ধরনের কন্টেন্ট পুরোপুরি নিষিদ্ধ, তাই সঙ্গে সঙ্গে শুরু হলো তদন্ত। তদন্তে নেমে পুলিশ এক মাতাল গাড়ি চালককে আটক করল, যার কাছ থেকে উদ্ধার হলো একটা পেন ড্রাইভ। সেই পেন ড্রাইভে ছিল 4,000 নিষিদ্ধ ভিডিও। আর এই সমস্ত ক্লিপের মধ্যে একটা জিনিস কমন ছিল, প্রতিটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড বাজছিল হিন্দি গান। ব্যাস, এই একটা ক্লু থেকেই তদন্তকারীদের সন্দেহ গিয়ে পড়ল একটা জায়গায়, ভারত। বেলজিয়াম পুলিশ দেরি না করে ভিডিওগুলো ইন্টারপোলকে দিয়ে দ্রুত তদন্তের অনুরোধ জানালো। 16 অক্টোবর 2020, সকাল 11:40, নিউ দিল্লির সিবিআই অফিসে বেজে উঠল একটা ফোন। ফোনের অন্য প্রান্তে ইন্টারপোল। ইন্টারপোল এই সমস্ত ভিডিও ক্লিপিং ভারতের কাছে পাঠিয়ে তড়িঘড়ি তদন্তের অনুরোধ জানালো। সঙ্গে পাঠালো 3টি ফোন নাম্বার, কিছু আইপি অ্যাড্রেস আর একটা আবছা লোকেশন। শুরু হলো তদন্ত আর কড়া নজরদারি। সার্ভার, লোকেশন, আইপি ট্র্যাকিং করে সিবিআই জাল ক্রমশ গুটিয়ে আনতে লাগলো। আর এই শেষে সেই জাল গিয়ে থামলো উত্তরপ্রদেশে। ওই মোবাইল নাম্বার ট্রেস করে সিবিআই পৌঁছে গেল একটি বাড়ির লোকেশনে। এই যে বাড়িটা দেখছেন, এটাই সেই বাড়ি। বাড়ির মালিকের নাম রাম ভবন, সেচ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি, শান্ত স্বভাব, ভদ্র, মার্জিত। গোটা পাড়া তাকে সম্মান করে, সবাই তাকে ভালো মানুষ বলেই চেনে। এলাকার বাচ্চারাও তাকে রীতিমতো ভালোবাসে, কারণ সে বাচ্চাদের মোবাইলে নিত্য নতুন গেম খেলতে দিত, মাঝে মাঝে হাতে গুঁজে দিত 50-100 টাকা আর দামি দামি চকলেট। এই বিশ্বাস আর ভালোবাসাকে অস্ত্র বানিয়েই সে ফাঁদে ফেলত একের পর এক শিশুকে। এরপর ওদের সঙ্গে যা কিছু করত সেটা ক্যামেরায় রেকর্ড করে সেই সমস্ত ভিডিও চড়া দামে বিক্রি করে দিত ইন্টারনেটে। সিবিআই এই তদন্তের যত গভীরে যেতে লাগলো, ততই বেরোতে লাগলো চাঞ্চল্যকর তথ্য। রামভবন একা ছিল না, তার স্ত্রী দুর্গাবতীও ছিল এই চক্রের অংশ। 2010 সাল থেকে স্ত্রী দুর্গাবতীকে সঙ্গে করে টানা 10 বছর ধরে একের পর এক শিশুকে শিকার বানিয়ে গেছে সে, যাদের কারো কারো বয়স তখন সবে মাত্র 3 বছর। আর প্রতিটা মুহূর্ত সে ক্যামেরায় বন্দি করে রাখত, যাতে কেউ মুখ খুললেই সে ভিডিও ব্ল্যাকমেলও করা যায়। অবশেষে সিবিআই ওই বাড়ি থেকে 2টি ল্যাপটপ, 12টা মোবাইল, কিছু হার্ড ড্রাইভ, একাধিক পেন ড্রাইভ, 2 লক্ষ ভিডিও আর
679টা ছবি উদ্ধার করে, আর সঙ্গে উদ্ধার হয় একটা ডায়েরিও, যার মধ্যে ছিল সমস্ত পেমেন্টের হিসাব নিকাশ। কিন্তু এত প্রমাণ হাতে আসার পরও একটা প্রশ্ন কিছুতেই পিছু ছাড়ছিল না। উত্তরপ্রদেশের একটা মফস্বলের সাধারণ একটা লোক পৃথিবীর 47টা দেশে ওই ব্যবসা চালালো কিভাবে? ये अक्टूबर 2020 सीबीआई को एक इंटरपोल के द्वारा एक सूचना दी गई थी। राम भवन और उसकी पत्नी दुर्गावती को 33 मासूम बच्चों के साथ उनके अश्लील वीडियो बनाकर बेचने के अपराध में सजाए मौत सुनाई है। बांदा के एक दंपत्ति को मौत की सजा सुनाई गई। अदालत की तरफ से 33 बच्चों का 10 साल तक शोषण। 10 বছর ধরে এত বড় একটা অপরাধ চালিয়ে যাওয়ার পরও পৃথিবীর কোনো পুলিশ, কোনো গোয়েন্দা তার টিকিটাও খুঁজে পেল না কেন? কারণ সে এমন এক জায়গায় বসে তার এই কারবার চালাতো যার ঠিকানা আজও গুগলে খুঁজে পাওয়া সম্ভব নয়। আর এই গোপন জায়গাটার নাম ডার্ক ওয়েব। তাই এই ডার্ক ওয়েব আসলে কি, কিভাবে নিজের অজান্তেই এর জালে জড়িয়ে পড়তে পারেন আপনি, সেটা বুঝতে হলে ইন্টারনেট কিভাবে কাজ করে সেটা সবার আগে জানতে হবে। আমরা সবাই ভাবি ইন্টারনেট মানে গুগল, আর গুগলে যা কিছু পাওয়া যায় সেটাই ইন্টারনেট। কিন্তু বাস্তবে মোটেই বিষয়টা এরকম নয়। আমরা যে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি সেটা হচ্ছে টোটাল ইন্টারনেটের মাত্র 4%। বাকি 96% আমরা অ্যাক্সেস করতে পারি না। আর সেই 96% অংশের মধ্যেই লুকিয়ে আছে ডার্ক ওয়েব। ইন্টারনেটের 3টি ভাগ, সারফেস ওয়েব, ডিপ ওয়েব আর ডার্ক ওয়েব। কল্পনা করুন একটা বিশাল হিমশৈল আইসবার্গ। জলের উপরে যে চূড়াটুকু দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা ইন্টারনেটের যেটুকু অংশ ব্যবহার করি, ইউটিউব, ফেসবুক, গুগল, এটা মাত্র 4%। আর বাকি 96% রয়েছে জলের নিচে। গান শোনা, খবর পড়া, ইউটিউব, ফেসবুক, গুগল সার্চ, সেটা সবার জন্য খোলা। যেটা গুগল সার্চ করলেই পাওয়া যায় সেটাই সারফেস ওয়েব। এর নিচে থাকে ডিপ ওয়েব। না, নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই। এটাও আপনি রোজ ব্যবহার করেন। নেটফ্লিক্স, জি5, হটস্টার, ইউটিউব, স্পটিফাই থেকে শুরু করে বিভিন্ন সরকারি ওয়েবসাইট, ব্যাংক, হসপিটাল, জিমেইল, ইমেল, সবকিছুই ডিপ ওয়েবের অংশ। আপনার ব্যাংকের ব্যালেন্স গুগলে সার্চ করলে দেখা যায়, মেডিকেল রিপোর্ট গুগলে সার্চ করলে পাওয়া যায় না, কারণ ওগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে। মানে ডিপ ওয়েবে যা কিছু থাকে ওগুলো সব পার্সোনাল ডেটা। আর অপরাধটা হয় আরও নিচে, ডিপ ওয়েবের একদম তলায়, আর সেটাকেই বলে ডার্ক ওয়েব। তবে যে কেউ চাইলেই ডার্ক ওয়েবে ঢুকতে পারে না, কারণ এর জন্য লাগে বিশেষ কিছু সফটওয়্যার, যেমন দ্য অনিয়ন রাউটার, জিরোনেট, ফ্রিনেট, লোকিনেট ইত্যাদি। ডার্ক ওয়েবের ওয়েবসাইটের লিঙ্কে .com বা .in থাকে না, তাকে এরকম এলোমেলো অক্ষর, যেটা মনে রাখা নেক্সট টু ইম্পসিবল। আর গুগলও এদের খুঁজে পায় না। ডার্ক ওয়েবের একটাই প্রধান কাজ হলো ইউজারের পরিচয় গোপন রাখা। কে কোথা থেকে কোন কম্পিউটার থেকে ঢুকছে কিছুই যাতে ধরা না যায়। সেই কারণেই দুনিয়ার সব অপরাধীরা এই ডার্ক ওয়েবেই থাকে। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? আজ যেটা অপরাধের আখড়া, সেটাই একসময় বানানো হয়েছিল একটা মহৎ উদ্দেশ্যে। কিভাবে? 1970-এর দশক। একদিকে যুক্তরাজ্য, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। দুই পরাশক্তির মধ্যে চলছে এক অদৃশ্য ঠান্ডা যুদ্ধ। এই সময়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ কাজ করছিল একটা বিশেষ প্রজেক্ট নিয়ে, অ্যারপানেট, যেটাকে আধুনিক ইন্টারনেটের পূর্বপুরুষও বলা হয়। তখন ফেসবুক ছিল না, গুগল ছিল না, আর ইমেলের ব্যবহারও ছিল খুব সীমিত। কিন্তু মার্কিন সেনাবাহিনী একটা ভয়ঙ্কর বিপদ আগেই টের পেয়ে গিয়েছিল। বিপদটা হলো, যদি কোনো তথ্য ডিজিটালি আদান প্রদান করা হয় তাহলে সেই তথ্য মাঝপথে আটকানোও সম্ভব। ভাবুন, একটা অত্যন্ত গোপন ডিফেন্স মেসেজ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এবং মাঝপথে শত্রুপক্ষ যদি সেটা ধরে ফেলে, যদি জেনে যায় মেসেজটা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, তাহলে গোটা অপারেশনই শেষ। এই আশঙ্কা থেকেই শুরু হলো গবেষণা। এমন কোনো ব্যবস্থা কি বানানো সম্ভব যেখানে পরিচয় আর লোকেশন গোপন রেখে যোগাযোগ করা যায়? আর এই গবেষণায় যে একদিন ডার্ক ওয়েবের দরজা খুলে দেবে, সেটা তখনও বুঝতে পারেনি কেউ। 1990-এর দশক। সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ইন্টারনেট। সঙ্গে দেখা দিচ্ছে নতুন সমস্যা। মানুষ যত ইন্টারনেটের ব্যবহার করছে তত বেশি করে পেছনে ফেলে যাচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট। মানে আপনি কোথা থেকে কোন ওয়েবসাইট খুলছেন, কাকে মেসেজ পাঠাচ্ছেন, সব কিছু জমা হচ্ছে এই ইন্টারনেটেই। ঠিক এই সময় মার্কিন নৌবাহিনীর গবেষণাগার ইউএস নেভাল রিসার্চ ল্যাবরেটরিতে সেই পুরনো প্রশ্নটা আবার ফিরে এলো। এমন কোনো ব্যবস্থা কি বানানো যায় যেখানে পরিচয় আর লোকেশন গোপন রেখে কথা বলা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গবেষণা শুরু করলেন দুই জিনিয়াস সায়েন্টিস্ট, মাইকেল রিড আর পল সাইভারসন। কিছুদিনের মধ্যেই তারা আবিষ্কার করে ফেললেন এক বৈপ্লবিক প্রযুক্তি, যার নাম অনিয়ন রাউটিং। পেঁয়াজের যেমন একটার পর একটা খোসা বা স্তর থাকে, ঠিক তেমনই এই প্রযুক্তিতে ডেটার ওপর থাকবে সুরক্ষার একাধিক স্তর। ধরুন
আপনি আপনার বন্ধুকে একটা গোপন চিঠি পাঠাবেন। চিঠিটা সরাসরি বন্ধুর হাতে দিলে দুজনেরই পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। তাই আপনি চিঠিটা প্রথমে অন্য আরেকজনকে দিলেন, সেই ব্যক্তি দিল দ্বিতীয় জনকে, দ্বিতীয় জন দিল তৃতীয় জনকে। এইভাবে বহু হাত ঘুরে অবশেষে আপনার চিঠিটা আপনার বন্ধুর কাছে এলো। মাঝে যারা চিঠি হাত বদল করলো তারা কেউ জানতেই পারলো না চিঠিটা কার কার হাত দিয়ে কার কাছে পৌঁছলো। তারা শুধু আগের জন আর পরের জনকে চিনল। এই আইডিয়া থেকেই জন্ম নিল দ্য অনিয়ন রাউটার বা টর। সাল 2002 আনুষ্ঠানিকভাবে চালু হলো দ্য অনিয়ন রাউটার, সংক্ষেপে টর। প্রথম দিকে এটা ছিল শুধু সরকারি আর সামরিক কাজের জন্য, কিন্তু এখানে একটা মস্ত গলদ ছিল। যদি মার্কিন স্পাই বা এজেন্টরাই টর ব্যবহার করে তাহলে তো সবাই বুঝে যাবে যে টর ব্যবহার করছে সেই একজন আমেরিকার এজেন্ট। তাই আমেরিকা এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল, টরকে সবার ব্যবহারের জন্য খুলে দেওয়া হলো। এদের লাভটা কি হলো? লাখ লাখ মানুষ ডার্ক ওয়েবে লগ ইন করলো, আর এই বিশাল ভিড়ের মধ্যে আসল এজেন্টরা মিশে গিয়ে অদৃশ্য হয়ে গেল, কারণ ভিড়ের মধ্যে তো মুখ চেনা যায় না। এটাই ছিল মাস্টার স্ট্রোক। কিন্তু এই একটা সিদ্ধান্তই খুলে দিল অপরাধ জগতের এক নতুন দরজা। আর সেই দরজা দিয়ে ঢুকে পড়ল 26 বছরের একটা ছেলে, যে রাতারাতি হয়ে উঠল এই ডার্ক ওয়েবের বেতাজ বাদশা। সাল 2011। ডার্ক ওয়েবের বাজার তখন রমরমিয়ে চলছে। ঠিক সেই সময় এই অন্ধকার দুনিয়াতে পা রাখল এক কম্পিউটার জিনিয়াস, রস উইলিয়াম ওয়েলব্রেক্ট। তার মাথায় এলো একটা দুর্দান্ত প্ল্যান। সে ভাবল, অ্যামাজন তো জিনিস বিক্রি করে, তাহলে ডার্ক ওয়েবের একটা অ্যামাজন বানালে কেমন হয়, যেখানে সমস্ত নিষিদ্ধ জিনিস বিক্রি হবে। যেমন ভাবা তেমন কাজ। অ্যামাজনের আদলে সে বানিয়ে ফেললো একটা সাইট, সিল্ক রোড। অ্যামাজনের মতো এই সাইটে সেলার, বায়ার, রিভিউ, রেটিং এর সমস্ত ব্যবস্থা ছিল, কিন্তু পার্থক্য ছিল শুধু প্রোডাক্টে। এই সাইটে কেনা বেচা হতো শুধু অবৈধ সামগ্রী, আর এর সমস্ত পেমেন্ট হতো বিটকয়েনে। তাই ক্রেতা বিক্রেতা কারো পরিচয় জানা যেত না। খুব অল্প সময়ের মধ্যেই সিল্ক রোডের জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে গেল। 2011 থেকে 2013 মাত্র 2 বছরে ফুলে ফেপে উঠল সিল্ক রোডের ব্যবসা। শুধু নিষিদ্ধ সামগ্রী নয়, জাল পাসপোর্ট, চুরি করা ক্রেডিট কার্ডের ডেটা, হ্যাকিং টুলস সবকিছু পাওয়া যেত এখানে। একটা ওয়েবসাইট যার অস্তিত্বই বেশিরভাগ মানুষ জানত না, মাত্র 2 বছরে সেই ওয়েবসাইটে লেনদেন হয়েছিল প্রায় $1.2 বিলিয়ন, ভারতীয় টাকায় প্রায় 10,000 কোটি টাকা। তবে রস জানতো না FBI ততদিনে সিল্ক রোডের উপর নজর রাখতে শুরু করেছে। আর তারপর রস নিজেই করে বসলো একটা ছোট্ট ভুল। মাত্র একটা ভুল শেষ করে দিল তার গোটা সাম্রাজ্য। 2011 সালে আলট্রয়েড নামে একটা ছদ্মনামে সে সিল্ক রোডে বিজ্ঞাপন দিয়েছিল। কিছুদিন পর সেই একই প্রোফাইল থেকে পোস্ট করার সময় ভুল করে নিজের আসল ইমেল আইডিটা দিয়ে ফেলল। সেই ইমেলে তার পুরো নামটা লেখা, রস উইলিয়াম ওয়েলব্রেক্ট। ব্যাস, এই একটা ভুলেই FBI এর কাছে ফাঁস হয়ে গেল সিল্ক রোডের গডফাদারের আসল পরিচয়। প্রায় একই সময় আইসল্যান্ডের একটা ডেটা সেন্টার থেকে উদ্ধার হলো সিল্ক রোডের সার্ভার। সব মেসেজ, অর্ডার লিস্ট, বিটকয়েন লেনদেনের ইতিহাস সব চলে এলো FBI এর হাতে। কিন্তু আসল চ্যালেঞ্জ তখনও বাকি। রসকে ধরতে হবে হাতে নাতে, তার ল্যাপটপ খোলা অবস্থায় যখন সে সিল্ক রোডে লগ ইন করে বসে থাকবে। নইলে সে দাবি করতে পারে এসব আমার নয়। আর তার ল্যাপটপ লক হয়ে গেলে ভেতরের সব প্রমাণ চিরদিনের জন্য হারিয়ে যাবে এনক্রিপশনের অন্ধকারে। তাই FBI সাজালো একটা নিখুঁত ফাঁদ। 1 অক্টোবর 2013 সান ফ্রান্সিসকোর একটা পাবলিক লাইব্রেরি কোণের একটা টেবিলে বসে ল্যাপটপে কাজ করছিল রস। চারপাশে ছাত্রছাত্রী, গবেষক, বই নিয়ে বসেছিল অনেকেই। রস জানতো না তার আশেপাশে ছাত্র ও গবেষক সেজে যারা বই পড়ছে তারা সবাই FBI এজেন্ট। ঠিক যেই মুহূর্তে রস সিল্ক রোডের অ্যাডমিন প্যানেলে লগ ইন করলো, প্ল্যান অনুযায়ী তার পেছনে দুজন হঠাৎ ঝগড়া শুরু করে দিল। স্বাভাবিকভাবেই চিৎকার হইচই শুনে রস কয়েক সেকেন্ডের জন্য পেছন ফিরে তাকালো। ব্যাস, ওই কয়েকটা সেকেন্ডই যথেষ্ট ছিল FBI এর এক এজেন্ট ঝট করে এগিয়ে এসে তার খোলা ল্যাপটপটা টেনে নিজের দিকে সরিয়ে নিল। রস একটা বোতাম টেপারও সময় পেল না, আর সেই ল্যাপটপের স্ক্রিনে তখন জল জল করছিল সিল্ক রোডের অ্যাডমিন প্যানেল। লাইভ অর্ডার আসছে, বিটকয়েন লেনদেন চলছে, ক্রেতা বিক্রেতার চ্যাট খোলা, প্রমাণ সমেত ধরা পড়ে গেল ডার্ক ওয়েবের বেতাজ বাদশা। রসের বিরুদ্ধে নিষিদ্ধ সামগ্রী পাচার, টাকা পাচার, হ্যাকিং সব অভিযোগ প্রমাণিত হলো। 2015 সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। 2 বার যাবজ্জীবন, সঙ্গে আরও 40 বছর, মানে আজীবন তার জেলেই কাটানোর কথা ছিল। This was the mastermind behind the Silk Road online marketplace, which allegedly helped folks peddle drugs and all kinds of illicit stuff. He also was working in Bitcoin and has been convicted and now sentenced to life in prison. কিন্তু 2025 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নিঃশর্তে ক্ষমা করে দেন। তারপর মুক্ত হয়ে যায় রস উইলিয়াম ওয়েলব্রেক্ট। এখন সে জেলের বাইরে স্বাভাবিক জীবন কাটাচ্ছে।
Last night, Donald Trump granted me a full pardon, but he let me out. I'm a free man now. রস ধরা পড়তেই সিল্ক রোড বন্ধ হয়ে গেল। অনেকেই ভাবলো ডার্ক ওয়েব শেষ, কিন্তু বাস্তবে হলো ঠিক এর উল্টো। 2013 নভেম্বরেই খুলে গেল সিল্ক রোড 2.0। FBI অপারেশন অনিমাস চালিয়েও সেটাও বন্ধ করলো। তারপর 2015তে খুলে গেল সিল্ক রোড রিলোডেড, 2016তে সিল্ক রোড 3, নতুন নামে একের পর এক ভার্সন উঠল। আর ঠিক এই সময় এই অন্ধকারে জন্ম নিল আরো বড় এক দানব, সিল্ক রোডের চেয়ে প্রায় 10 গুণ বড়, আলফা বে। আলফা বে বানিয়েছিল আলেকজান্ডার ক্যাজেস, কানাডার এক টেক জিনিয়াস। ডার্ক ওয়েবে তার ছদ্মনাম ছিল আলফা 02। সিল্ক রোড যদি হয় একটা দোকান, আলফা বে ছিল একটা শপিং মল। প্রায় 3 লক্ষ আইটেম ছিল এখানে, আর প্রতিদিন প্রায় 10 কোটি টাকার লেনদেন হতো এই সাইডে। FBI বুঝে গিয়েছিল একটা মার্কেট বন্ধ করলে কি হবে, নতুন নামে আর একটা খুলবে। এই চোর পুলিশ খেলা আজীবন চলতেই থাকবে। তাই এবার ঠিক হলো, শুধু গাছটা কাটলে হবে না, শিকড় সমেত উপড়ে ফেলতে হবে। আর সেই লক্ষ্যেই শুরু হলো এক দুর্ধর্ষ অভিযান, অপারেশন বেয়নেট। উদ্দেশ্য শুধুই সাইট বন্ধ নয়, ডার্ক ওয়েবের প্রতিটা ইউজারের মুখোশ খুলে দেওয়া। এর জন্য এক মাস্টার স্ট্র্যাটেজি নিল FBI। আলফা বে বন্ধ হলে ইউজাররা পালাবে কোথায়? তার প্রতিদ্বন্দ্বী সাইট হ্যান্সায়। তাই তারা প্রথমে চুপি চুপি হ্যান্সার মাথাদের হেফাজতে নিল, কিন্তু সাইটটা বন্ধ করলো না। উল্টে FBI অফিসাররা নিজেরাই অ্যাডমিন সেজে ইউজারদের সঙ্গে কথা চালিয়ে যেতে লাগলো। তারপর একে একে ক্রেতা বিক্রেতাদের লোকেশন ট্রেস করে গ্রেফতার করা হলো। এইভাবে চুনোপুটিরা একে একে জালে পড়তে লাগলো। এবার নেক্সট টার্গেট আলেকজান্ডার। FBI এজেন্টরা ক্রেতাদের ছদ্মবেশে আলফা বে থেকে কিছু নিষিদ্ধ সামগ্রী আর হ্যাকিং টুল কিনল। তারপর নজর রাখলো সাইটের ক্রিপ্টো ওয়ালেটের উপর। সেই লেনদেনের সূত্র ধরেই বেরিয়ে এলো আলেকজান্ডার ক্যাজেসের নাম। আলফাবেতে নতুন ইউজার অ্যাকাউন্ট খুলল, যে ওয়েলকাম ইমেল যেত তার হেডারে ভুলবশত থেকে গিয়েছিল আলেকজান্ডারের পার্সোনাল ইমেইল অ্যাড্রেস। সেই ইমেলের রিভার্স মেটাডেটা ঘেটে FBI পৌঁছে গেল থাইল্যান্ডের একটা IP অ্যাড্রেসে। আর সেই IP অ্যাড্রেস থেকে ISP বের করে তার বাড়ির ঠিকানায়। 5ই জুলাই 2017, ব্যাংকক, থাইল্যান্ড। আলেকজান্ডার তখন বাড়িতে, ল্যাপটপে ডার্ক ওয়েব খোলা। হঠাৎ আলফাবের সার্ভার ক্র্যাশ করল। ইউজারদের মধ্যে শুরু হলো প্যানিক। সমস্যা মেটাতে আলেকজান্ডার অ্যাডমিন প্যানেলে লগ ইন করল। ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল FBI, কারণ ওই সার্ভার ক্র্যাশটা দুর্ঘটনা ছিল না। বাইরে তখন তার বাড়ি ঘিরে ফেলেছে থাই পুলিশ আর FBI। হঠাৎ একটা গাড়ি এসে সজোরে ধাক্কা মারল তার বাড়ির দিকে। চিৎকার চেঁচামেচি শুনে স্বাভাবিকভাবেই কি হচ্ছে দেখতে আলেকজান্ডার তাড়াহুড়ো করে বেরিয়ে এলো, ল্যাপটপটা খোলা, লগ ইন করা অবস্থায় ফেলে রেখে। আর সেটাই ছিল তার শেষ ভুল। সঙ্গে সঙ্গে আলেকজান্ডারকে হেফাজতে নেওয়া হলো। স্ক্রিনে তখন আলফাবের গোটা ডেটাবেস লাইভ। ঠিক রসের মতোই সেই ল্যাপটপটা বন্ধ করার সময়টুকুও পেল না। এই ল্যাপটপটাই হয়ে উঠল আদালতে তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু গ্রেফতারের মাত্র 1 সপ্তাহের মাথায় পুলিশ হেফাজতেই রহস্যজনকভাবে প্রাণহীন অবস্থায় পাওয়া গেল আলেকজান্ডারকে। পুলিশ জানায়, গলায় তোয়ালে পেঁচিয়ে চরম পরিণতি বেছে নিয়েছে সে। আজও তার এই পরিণতি নিয়ে ধোঁয়াশা কাটেনি। অনেকেই বিশ্বাস করেন আলেকজান্ডার বেঁচে থাকলে আরও অনেক বড় বড় নাম ফাঁস হয়ে যেত, তাই তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। সত্যিটা হয়তো আর কোনোদিন জানাও যাবে না। এবার আপনার মনে হতেই পারে, ঠিক আছে, কিন্তু আমি তো এসব ডার্ক ওয়েবে যাই না, আমার ভয়ের কি আছে? আর ঠিক এই ভাবনাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ ডার্ক ওয়েবের শিকার বেশিরভাগ সময় সেই মানুষগুলোই হয় যারা কোনোদিন ডার্ক ওয়েবে পাই রাখেনি। একসময় চুরি করতে হলে অস্ত্র লাগতো, লোকবল লাগতো, গাড়ি লাগতো, কিন্তু আজ একজন অপরাধী ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের ডেটা 1 ক্লিকে চুরি করে নিয়ে যাচ্ছে। আর সেই চুরি করার জন্য সমস্ত টুল ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে। কেউ সেসব বিক্রি করছে, কেউ কিনছে, আবার কেউ শেখাচ্ছে কিভাবে সেই চুরি করতে হয়। এবার একটা পরিস্থিতির কথা ভাবুন। ধরুন 5 বছর আগে আপনি একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেছিলেন, এখন আপনার সেটার কথা মনেও নেই। এবার একদিন সেই কোম্পানির সার্ভার হ্যাক হলো, আপনার ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার সব চুরি হয়ে গেল, আপনি টেরও পেলেন না। এই চুরি যাওয়া তথ্য তারপর কোথায় যাবে? সেই ডার্ক ওয়েবে। সেখানে চড়া দামে কেউ আপনার পরিচয়টা কিনে নেবে। এরপরই শুরু হবে আসল খেলা। আপনার নামে নতুন অ্যাকাউন্ট খোলা হবে, আপনার পরিচয় চলবে অবৈধ লেনদেন। কোথাও কোনো প্রতারণা হলে পুলিশ আপনার দরজায় সবার প্রথম কড়া নাড়বে, কারণ কাগজে কলমে অপরাধটা করেছেন আপনি। এই ডিজিটাল দুনিয়ায় আপনার তথ্যই আপনার পরিচয়, আর সেই তথ্য চুরি মানে যে কোনো মুহূর্তে আপনি ফেঁসে যেতে পারেন অন্য কারো করা অপরাধে। আর এই সমস্যাটা শুধু আপনার একার নয়, সবার।
এই বিপদটা কত বড় হতে পারে 2017 সালে তার একটা নমুনা দেখেছিল গোটা বিশ্ব। সেদিন সকালে 15টিরও বেশি দেশের 2,30,000 কম্পিউটার একদিন হঠাৎ করেই অচল হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠল একটাই মেসেজ, আপনার সব ফাইল লক করে দেওয়া হয়েছে, ফেরত পেতে চাইলে $600 দিন। হাসপাতাল, কর্পোরেট অফিস, ব্যাংক, সরকারি দপ্তর সব স্তব্ধ হয়ে গিয়েছিল। এর নাম ছিল ওয়ানাক্রাই, একটা র্যানসামওয়্যার। এই র্যানসামওয়্যারের অ্যাটাকে সেদিন ক্ষতি হয়েছিল প্রায় $400 কোটি, ভারতীয় মুদ্রায় প্রায় 37,792 কোটি টাকা। আর সেই দিনই গোটা পৃথিবী প্রথম বুঝতে পেরেছিল ডার্ক ওয়েব শুধু নিষিদ্ধ সামগ্রীর বা চুরির বাজার নয়, এটা সাইবার অস্ত্রেরও বাজার। এটা এমন একটা অস্ত্র যা দিয়ে একটা গোটা দেশকে, এমনকি গোটা পৃথিবীকেও থামিয়ে দেওয়া যায়। এবার চলুন সেখানে ফেরা যাক যেখান থেকে এই ভিডিও শুরু করেছিলাম, উত্তরপ্রদেশ, রামভবন বা দুর্গাবতীর সেই বাড়ি। গ্রেফতারের পর শুরু হলো মামলা, আর সেই মামলা চলল প্রায় 6 বছর। সিবিআই আদালতে জমা দিল প্রায় 700 পাতার চার্জশিট। সাক্ষী দিলেন 70-এর বেশি মানুষ। এগিয়ে এলো ভুক্তভোগী শিশুরাও, যারা একদিন এই মানুষটাকে কাকু বলে ভালোবাসত। তাদের ছোট্ট কাঁপা গলার সাক্ষ্য, মেডিকেল রিপোর্ট আর ডিজিটাল প্রমাণের পাহাড় সব মিলিয়ে গাঁথা হলো মামলার ভিত। 20 ফেব্রুয়ারি 2026 বান্দার বিশেষ পক্সো আদালত 163 পাতার একটা রায় দিল। বিচারক বললেন, এই অপরাধ এতটাই নৃশংস, এতটাই ঠান্ডা মাথার, বছরের পর বছর ধরে পরিকল্পিত যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, অর্থাৎ বিরলের মধ্যে বিরলতম একটা ক্রাইম। Now, while giving this landmark judgment, the court categorized it as the rarest of rare crime. এমন অপরাধীর সংশোধনের কোনো আশা নেই, তাই রামভবন আর দুর্গাবতী দুজনকেই সর্বোচ্চ সাজা দেওয়া হলো। বান্দার ওই শিশুগুলি কোনোদিন ডার্ক ওয়েবে পা রাখেনি, সিল্ক রোডের নামও শোনেনি, তবু তাদের শৈশবটা বিক্রি হয়ে গিয়েছিল এমন এক দুনিয়ায় যার অস্তিত্ব সম্পর্কে তারা জানতই না। ঠিক যেমন আপনার তথ্য এই মুহূর্তে হয়তো এমন কোথাও পড়ে আছে যেখানে আপনিও কোনোদিন পৌঁছতে পারবেন না। ডার্ক ওয়েব নিয়ে যত গোপনীয়তা তত ভয়, আর যত ভয় তত জল্পনা। আর এই সব জল্পনার কেন্দ্রে আছে এমন একটা নাম, যে নামটা উচ্চারণ করলেই ডার্ক ওয়েবে সবার রোম খাড়া হয়ে যায়। সেই নামটা হলো রেড রুম। ভালো করে দেখুন এই শব্দটা, REDRUM। এবার এটাকে উল্টো করে পড়ুন, কি হচ্ছে? MURDER, অর্থাৎ তাই তো? এর মানেটা কি আপনি নিশ্চয়ই জানেন। রেডিট থেকে শুরু করে নানান ফোরামে বহু ইউজার দাবি করেছেন তাঁরা নাকি ডার্ক ওয়েবে এমন একটা লিঙ্ক পেয়েছেন যেখানে ঢুকলে নাকি একটা টাইমার চলে। নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাকা দিয়ে ঢুকলে নাকি একজন বন্দী মানুষের উপর আচরণ লাইভ ক্যামেরায় দেখা যায়, আর দর্শকরাই নাকি টাকা দিয়ে ঠিক করে পরের মুহূর্তে তার সঙ্গে ঠিক কি করা হবে। और रेड रूम में लाइव ह्यूमन टॉर्चर दिखाया जाता है। Red Room is essentially something that is found on the dark web, and these are essentially live streams of people being taught. আন্তর্জাতিক স্তরের কিছু উগ্রপন্থী সংগঠনও নাকি টাকার জন্য মানুষকে তুলে এনে নাকি এসব করে, আর সেই দৃশ্য দর্শকরা টাকা দিয়ে দেখে। অনেকে আবার বলে রেড রুম বলে কিছুই নেই। বিভিন্ন হলিউড সিনেমার দৃশ্যকে রেড রুমের ভিডিও বলে লাইভ চালিয়ে মানুষের কৌতূহল আর ভয়কে কাজে লাগিয়ে টাকা লুটে নেওয়া হয়। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? 2015 সালে ফিলিপাইন থেকে পিটার স্কালি নামে একটা ছেলেকে গ্রেফতার করে FBI। তদন্তে বেরিয়ে আসে সে নাকি ডেইজির ডিস্ট্রাকশন নামে এক রেড রুম চালাতো। শিশু নিগ্রহের একটা ভয়ঙ্কর কন্টেন্ট নেটওয়ার্ক, যেটা সাজানো হতো গ্রাহকদের ফরমায়েশ অনুযায়ী, যেখানে মানুষ টাকা দিয়ে অর্ডার করত আর সেই অনুযায়ী তৈরি হতো কন্টেন্ট। শিশু নিগ্রহ, মানব পাচার সহ একাধিক অভিযোগ, দোষী সাব্যস্ত হয়ে এখন সে জেলে। রেডরুম হয়তো একটা মিথ, কিন্তু সেই মিথের পেছনে যে চাহিদাটা লুকিয়ে আছে, যে মানুষগুলো টাকা দিয়ে আরেকজনের যন্ত্রণা অর্ডার করতে চায়, সেই চাহিদাটা কিন্তু মিথ নয়, সেটা বাস্তব। আর সেই চাহিদাই কয়েক হাজার কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের একটা ছোট্ট বাড়িতে বসে রামভবনের মতো একজন মানুষকে 10 বছর ধরে অপরাধ করিয়ে নিয়ে গিয়েছিল। এই গোটা ভিডিওতে আপনি যা যা শুনলেন আর দেখলেন, এই সবটাই কিন্তু সেই ইমো শৈলীর চূড়া মাত্র। জলের অনেক নিচে ডার্ক ওয়েবের সবচেয়ে নিষিদ্ধ, সবচেয়ে অন্ধকার করে লুকিয়ে আছে আরও অনেক কিছু। ওই রেড রুমের ভেতরে লাইভ ক্যামেরায় ঠিক কি কি ঘটে সেটা চোখে দেখা তো দূর, আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। সেই অন্ধকারের ভেতরটা দেখতে চান? তাহলে কমেন্টে লিখুন পার্ট 2। যত বেশি পার্ট 2 কমেন্ট আসবে তত তাড়াতাড়ি পরের ভিডিওটাও আসবে, আর সেই ভিডিওতেই আমি খুলব ডার্ক ওয়েবের আসল দরজাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।